ওয়ালাইকুম আসসালাম। 10 জন। আচ্ছা, এটা মিউট মানে কি? মিউট মানে হলো মিউট মানে আমরা শুনবেন আর কি। ওদেরকে আপনি মিউট করে রাখলে ওদের কথা আপনি শুনবেন না, ওদের কথা বলতে পারবেন না। 12 জন আসছে। এই তো, এটাও তুলে দেবো, এটাও তুলে দেবো, তাই তো? আর সিকিউরিটি গিয়ে ওইখানে এনেবল সবাই তুলে দিতে হবে। শেয়ার তো করলাম, ঠিক আছে না? আবার একটু এই যে মিউটটা, এটা মানে কি? এটা যদি মিউট করে দিলে ওদের দিক থেকে কোনো সাউন্ড আসবে না, মানে ওদের শুনবো না, আমার শুনবে। হ্যাঁ, যদি ওরা নয়েজ করে তাদের বন্ধ করে দেবো। স্ক্রিনশটটা দেখা যাচ্ছে কেন? স্ক্রিনশট দেখতে পাচ্ছি কেন? হ্যাঁ, দেখুন সবার সাথে 15টা আসছে। হ্যালো ইনসানুল্লাহ, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটু ওয়েট করি 5টা মিনিট। তোমার 16 জন আসছো। আচ্ছা, তোমাদের এরপরে কি ক্লাস থাকে? স্যার জেনারেল ফার্ম আছে স্যার, জেনারেল ফার্ম। এটা কয়টা? 11টায় তো? জি স্যার। আচ্ছা, আমি ঠিক 10 মিনিট আগে শেষ করবো আর কি। 10টা 50-এ তোমাকে বন্ধ শেষ করে দেবো। যে পর্যায়ে যায় 10টা 50 পর্যন্ত যতটুকু যায় ওইটুকু শেষ। আর ইনসানুল্লাহ যেটা করবা, তুমি ক্লাস শেষে জি স্যার শুধু অ্যাবসেন্টের রোল নাম্বারগুলো আমাকে মেসেজ করে দিবা। ওকে স্যার। আমি তো এখান থেকে দেখবো যে কয়জন আছে, মানে জাস্ট অ্যাবসেন্টটা করে দিবা। এইটা তোমার কাজ। আমরা এমনি যেটুকু আসছে, আজকে আমরা স্টার্ট করবো সেকেন্ড টার্মের ভাইরোলজি দিয়ে। তো ভাইরোলজির ইনিশিয়ালি স্ট্রাকচার যেটা আছে এটা ইম্পর্টেন্ট। আমরা এটা খুব স্লোলি যাব, কারণ এটা বেসিক জিনিস। এটাকে যদি না পড়ো অথবা এখানে যদি কোনো কনসেপশন ক্লিয়ার না থাকে, পরবর্তী সময়ে একটু বুঝতে কষ্ট হবে। এবং তোমাদের ডেন্টালের ক্ষেত্রে বলি, তোমাদের কিন্তু ভাইভাগুলি ইউজুয়ালি ভাইরোলজিতে প্রথমে স্ট্রাকচারগুলি দিয়ে শুরু হয়, একদম মানে অবভিয়াসলি। তোমাদের পড়ার সময় প্রথমে যে ভাইরোলজিতে একদম ফার্স্ট লাইনের যে ক্লাসগুলি, প্রথমে স্ট্রাকচার, এরপরে HIV, হেপাটাইটিস ভাইরাস, সাথে হারপেস। এই 4টা হলো একদম ফার্স্ট লাইনের, বাকিগুলি একটু একটু লাগলে হবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা স্ট্রাকচার ঠিক বলা যাবে ইন্ট্রোডাক্টরি। এটা স্ট্রাকচার, ভাইরাল রিপ্লেন্স, ক্লাসিফিকেশন, এগুলি সবগুলি আসবে। তা আমরা এটা খুব স্লোলি আগাবো, ভেরি স্লোলি আগাবো। তোমরা 21 জন এখনো আছে, ঠিক আছে? স্যার শুরু করে দেন স্যার। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। এই যে আবার ঝামেলা শুরু হয়ে গেল। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, কিন্তু কম্পিউটার হ্যাং করছে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এগুলো টেকনিক্যাল, কিছু করার নাই। এখানে আমরা আউটলাইন যেটা তোমাদের একটু ধারণা থাকতে হবে যে আমরা সামনে কি কি আমরা একটু পড়বো। আচ্ছা, এই যে হিস্ট্রি এগুলি একটু দেখবো, কিন্তু এগুলা পরীক্ষার জন্য না। ফোন আসছে, আমরা কোথেকে আসছি? আমরা যে হিস্ট্রি অনুযায়ী বলা যায় আদাম মিথ থেকে আসছি, তাই তো? তো ওরা কোথেকে আসলো? কারা বেশি পুরানো, আমরা না ওরা? এইসব
বিষয় এখানে এগুলো পরীক্ষার জন্য না, এগুলো পড়তে গেলে অনেক সময় তোমাদের নিজস্ব কোয়ারি আসবে, জন্য পরীক্ষার সময় জিজ্ঞেস করার সম্ভাবনা কিছু নাই, গল্প করতে চলে জিজ্ঞাসা করতে পারে এক্সট্রা কোশ্চেন হিসাবে যে ভাইরাস কোথেকে আসলো, অরিজিনাল ভাইরাস। এগুলো কিন্তু তোমার এমনি তোমাদের বই পাবে না, বই নাই, তোমাদের ছোট বইও নাই, ইভেন রিভিউতেও নাই। আমরা জানি ভাইরাসগুলি হলো আরএনএ অথবা ডিএনএ। এগুলো কোথেকে আসছে? অনেকে বলা যায় আসলে আমাদের যে সেলে যেটা আছে, আমাদের সেলে যে আরএনএ ডিএনএ আছে ওখান থেকেই আসছে। যেগুলো আর একটা থিওরি হলো যে তোমরা ব্যাকটেরিওলজি পড়েছো, কিছু ইন্টারসেলুলার কিছু ব্যাকটেরিয়া আছে, রিকেশিয়া, ক্যালামিডিয়া, ওগুলো ওখান থেকে হইতে পারে। এগুলি থিওরি অথবা ধারণা, এগুলি আগে বললাম যে ইটস নট পরীক্ষা ওরিয়েন্টেড। এইখানে একটা ছবি দেখো, এটা দেখা যাচ্ছে ছবিটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। এই পাটা দেখো, এটা একটা পা, দেখতে পাচ্ছ? এইটা নর্মাল পা, এটা হলো কি? এটা মাইরাসমাস। তা না, এটা পাটা, এটা কিন্তু প্যারালাইজড, পাটা শুকায় গেছে। পাটা শুকায় গেছে, তো কি মনে হয়? এটা পোলিওমাইলাইটিস। এখান থেকে এই ছবি দেখে মনে হয় ইটস এ কেস অফ পোলিওমাইলাইটিস। এই ছবিটা কিন্তু 3000 বছর পুরানো। ইজিপশিয়ান মামিগুলি সেখান থেকে এরা এই ছবিটা পেয়েছে। এই ছবি দেখে তারা ধারণা করতে যে এটা একটা কেস অফ পোলিওমাইলাইটিস ছিল। এরকম এখন এইটাও পরীক্ষার জন্য না, এটা হলো আসলে ভাইরাসগুলি কবে রিকগনাইজ করলো, এটা রিকগনাইজ কিভাবে হলো। একটা সময় কিন্তু যতগুলি ইনফেকশন ছিল অ্যাজ ইউজুয়াল বলতো ইনফেকশন এজেন্ট, এবং এটা ভাইরাস কি ব্যাকটেরিয়া এগুলো আরো পরে, অনেক পরে আসছে। 1800 সাল পর্যন্ত ধারণা হতো ওরা ইনফেকশন এজেন্ট, এগুলো মনে করতো ভাইরাসই হতো বা, কিন্তু ওইরকম যে ক্লাসিফিকেশন ওইরকম হয়নি। এখানে দেখো প্রথম হলো যে তোমার ফুট অ্যান্ড মাউথ ডিজিজের ভাইরাস, এটা আবিষ্কার হয়েছে 1898 সালে। ইয়েলো ফিভার 1900 সালে। এখানে যদি আরেকটু দেখি আমরা, অল লিভিং অর্গানিজম ক্যান বি রিকগনাইজড ইনটু টু ক্যাটাগরিজ, একটা হলো অ্যাসেলুলার, একটা হলো সেলুলার। তাহলে আমরা যেগুলি অল লিভিং যেগুলি আছে মাইক্রো অর্গানিজম, একটা সেলুলার, এবার হচ্ছে ভাইরাস। আর সেলুলার মধ্যে সবই আমরা ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, আমরা যারা সবগুলি সেলুলার। অ্যাজ এ হোল সব লিভিং ক্রিয়েচারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যাসেলুলার, একটা হলো সেলুলার। অ্যাসেলুলার মধ্যে হলো ভাইরাস, এটা লাগবে না, এইটা একটু লিখবে, এটা একটু লিখবে। হোয়াট ইজ ভাইরাস? অনেক সময় কিচ্ছু না, বায়োলজি বসলো, পরীক্ষায় বসলো, জিজ্ঞেস হোয়াট ইজ ভাইরাস। তো এরকম প্রশ্নের জন্য অনেক সময় হয়তো প্রিপেয়ার থাকো না, তোমরা হয়তো অন্য প্রশ্নের জন্য রেডি থাকো, স্ট্রাকচার জিজ্ঞেস করবে, কিন্তু হোয়াট ইজ ভাইরাস বললে সে ডিফিকাল্ট টু অ্যান্সার। ডেফিনেশন অনেক জায়গায়, ইভেন ধরো রিভিউতে এটা ডেফিনেশন নাই, কিন্তু আমি অনেক এক্সামিনারকে এই কোশ্চেন করতে শুনেছি যে হোয়াট ইজ ভাইরাস, অনেক কিছু বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারলে না। এটা এইভাবে ইউ ক্যান অ্যান্সার the smallest obligatory interstellar organism, usually beyond the resolution of light microscope, containing only one kind of nucleic acid, either DNA or RNA, as their genome, possessing highest state of parasitism and causes wide range of infections. এটা একটা মোটামুটি ভালো ডেফিনেশন, একটু কষ্ট করে লিখে নাও। এরপরে তোমরা যে বইগুলি পড়ো ওদের সাথে
ওই এক জায়গায় লিখে নিও। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হলো ডেফিনেশন অফ ভাইরাস। এটা একটা ভালো ডেফিনেশন। আর নেক্সট ক্লাস থেকে হয়তো প্রথমে টুকটাক জিজ্ঞাসা করবো যে তোমরা আসলে কতটা বুঝলে কি বুঝলে না, শেয়ার করবে। তাহলে গেল ডেফিনেশন। এরপরে আমরা যাব, এটা বললাম স্মলেস্ট। এটা কি স্মলেস্ট? যখন স্মলেস্ট মনে হয় এর থেকে আর ছোট কেউ নাই, তাই তো? জি স্যার। ছোট আছে প্রিয়ন, যেটা আছে ভাইরয়েড এন্ড প্রিয়ন, এগুলি এর থেকে ছোট সাইজে। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতেছি। আচ্ছা, দেখো এটা হলো ইকোলাই, দেখো কত বড়। এটা একটা হিউম্যান আরবিসি, এটা হলো আরবিসির অনেক বড়। এর থেকে ছোট হলো ইকোলাই, একটা ব্যাকটেরিয়া। দেখো এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো এই যে এগুলো একটা ভাইরাস। এগুলো ভাইরাস, এটা বোঝার জন্য যেটা ছোট বললাম যে স্মলেস্ট, মনে রাখার জন্য ইম্পর্টেন্ট। সাইজ একদম একটা পৃষ্ঠায় লেখা আছে, রেঞ্জ ফ্রম 20 ন্যানোমিটার টু 300 ন্যানোমিটার। এটা মনে রাখা লাগবে। শুধু একটা স্লাইডে একটা কথাই লেখা আছে, ভাইরাস রেঞ্জ ফ্রম 200 ন্যানোমিটার টু 300 ন্যানোমিটার। এইটা মুখস্থ থাকতে হবে, এটা জিজ্ঞাসা করবে। পরের স্লাইড ইম্পর্টেন্ট না, এটা হলো জাস্ট বিভিন্ন রকমের ভাইরাসের ছবি একটু দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভাইরাসগুলো বিভিন্ন রকম সাইজ শেপ আছে। It's a obligatory intercellular. Obligatory intercellular meaning multiply only inside the cell and absolutely depends on host cell for energy generation and protein synthesis. তাহলে কি বললাম? obligatory intercellular, এটা মানে কি হলো? They can multiply only within the cell and absolutely depend on the host cell for their energy generation and protein synthesis. এটাই আমরা বলবো obligatory intercellular. Another term is the beyond the resolution of the light microscope. Beyond the resolution of light microscope বুঝতে হবে যে মাইক্রোস্কোপে কত গুণ দেখতে পারি আমরা। লাইট মাইক্রোস্কোপে দেখতে পারি 200 ন্যানোমিটার পর্যন্ত। 200 ন্যানোমিটারের থেকে যেগুলি বড় সেগুলি শুধু আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি। 200 ন্যানোমিটারের নিচে হইলে আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি না। সো সব না, মেজরিটি ভাইরাস আর বিয়ন্ড দ্য রেজলিউশন অফ দ্য লাইট মাইক্রোস্কোপ। কিন্তু আমরা জানি পক্স ভাইরাস একটা আছে, এটা হলো 300 ন্যানোমিটার। তার মানে কি? সেটা লাইট মাইক্রোস্কোপে দেখার কথা। এই জন্য বলা হচ্ছে অল দ্য ভাইরাস এক্সেপ্ট পক্স ভাইরাস আর smaller than 200 and thus not visualized by light microscope. এখানে কিন্তু একটাই শুধু স্লাইড, একটা কথা যে দে আর বিয়ন্ড দ্য রেজলিউশন অফ দ্য লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ রেজলিউশন কত? 200 ন্যানোমিটার। এই কথাগুলি এখন এই ক্লাস করা সোজা মনে হয়, কিন্তু যখন 5 দিন 10 দিন পরে ভাইবার সময় জিজ্ঞেস করা হবে, তখন আর এটা মনে থাকবে না। এটা একটু কোট করে করে লিখবে, ছোট শব্দ, পারলে টিচাররা খুশি হবে, না পারলে হয়তো মার্ক একটু কমে যাবে আর কি। এগুলো পাস ফেলেন না, এটা না পারলে ফেল করবে না। বাট জিনোম, এইটাও খুব ইম্পর্টেন্ট। এটা পাস ফেলের জিনোম অফ দ্য সাম অফ জিন অফ অ্যান অর্গানিজম। আমরা জিনোম কথাটা ইউজুয়ালি ইউজ করি, সবসময় বলি জিনোম। মানে কি? জিনোম হলো
একটা ভাইরাস যে কোনো তোমার জিনে, হিউম্যান জিনে যতগুলি তোমার জিনোম থাকে সবগুলো মিলে হলো জিনোম ইজ সাম অফ দ্য জিন। যত জিন থাকে সব জিনের একসাথ করলে যে শব্দটা সেটা হলো জেনম। এক্সাম্পল, আমাদের ক্রোমোজোম কতগুলি আছে হিউম্যানের? জি স্যার, ক্রোমোজোম কতগুলি আছে? 23 পেয়ার। এইটার মধ্যে সমস্ত, তাহলে আমাদের জেনম মানে কি? সবগুলি মিললে যতগুলি জিন হবে সবগুলি জিন মিলে হলো জেনম। ভাইরাসের ক্ষেত্রে হলো ভাইরাস কন্টেন আইদার ডিএনএ অর আরএনএ, নেভার বোথ। এইটা কিন্তু এটা পাস ফেলের কোশ্চেন। এইটা না পারলে মানে এটা তোমার 60 দেওয়া হবে, কিন্তু অনেক কিছু ভালো করে পারলে, কিন্তু ভাইরাস কন্টেন অনলি আইদার আরএনএ অর ডিএনএ এটা পারলে না, ও সেটা না পারার কথা না, এটা সাধারণত হয় না। যদি হয় তাহলে তার জন্য খুব বিপদ হয়ে যাবে। এরপর দেয়ার হাইয়েস্ট স্টেজ অফ প্যারাসাইটিজম। প্যারাসাইট আমরা জানি যারা নিজেরা এনার্জি প্রডিউস করতে পারে না, এবং ভাইরাস আর প্যারাসাইটস at the genetic level. If only the gene of DNA or RNA of the virus is introduced into the suitable host, only then can replicate within the host. এটা হলো জেনেটিক লেভেলে। তার মানে কি, এটা wide range of infection. Virus have a wide range of infection, মানে কি ভাইরাস কিন্তু ইনফেকশন করতে পারে অনেক। প্লান্টকে ইনফেকশন করতে পারে, ব্যাকটেরিয়া করতে পারে, অ্যানিমেল করতে পারে, হিউম্যানকে করতে পারে, কিন্তু সব ভাইরাস সবাইকে করে না। ভাইরাস অ্যাজ এ হোল ক্যান ইনফেক্ট প্লান্ট, ক্যান ইনফেক্ট ব্যাকটেরিয়া, ক্যান ইনফেক্ট অ্যানিমেল, ক্যান ইনফেক্ট হিউম্যান। এই জন্য বলা হয়েছে যে ভাইরাস হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ ইনফেকশন ক্যাপাবিলিটি। এখন চলে আসি মেইন। এতক্ষণ যা গেলাম, এতক্ষণে 2-3টি পয়েন্ট ছিল। এখন এটা হলো জেনারেল প্রপার্টিজ অফ ভাইরাস। এটা ইম্পর্টেন্ট। এখান থেকে জেনারেল প্রপার্টিজ আগে কিছু বলা হয়েছে। দে আর অব্লিগেট ইউনিসেলুলার, composed by the RNA or DNA, and progeny virus particles are produced by the assembly of the newly made viral component. This is the general. Viruses are incapable of kiki metabolism, growth and reproduction. nije pare na, help lagbe. To accomplish any of the above function, a virus must invade the living host. তাহলে দেখো, একটা ভাইরাস নিজে মেটাবলিজম তার নাই, গ্রোথ নাই, রিপ্রোডাকশন নাই, এগুলা করতে গেলে ভাইরাসটা চিন্তা করতে পারো। একটা রিপ্লিকেশন ফর্ম, যখন তার সেলের মধ্যে থাকে তখন তার রিপ্লিকেট করে, আর যখন সেলের বাইরে থাকে, জানো কিছু কিছু ভাইরাস অব্লিগেট ইউনিসেলুলার মানে যে ভাইরাস সার্ভাইভ করতে পারবে না, ভাইরাস সার্ভাইভ করতে পারবে বাট ক্যানট রেপ্লিকেট। এখানে ভাইরাস দুই ফর্মে চিন্তা করতে পারি। একটা রেপ্লিকেশন ফর্ম যখন তার সেলের মধ্যে থাকে, আর মেটাবলিক্যালি ইনার্ট ফর্ম যখন আউটসাইড থাকে। মনে করে পোলিও ভাইরাস, এগুলো ওয়াটার দিয়ে ট্রান্সমিট হয়, স্টুলের সাথে বেরোলো, তখন বাইরে থাকবে কি, ইনার্ট থাকবে বাট ইনার্ট। এটা ইম্পর্টেন্ট বোঝার জন্য। আগে বলেছি ভাইরাস কিন্তু এটা ইনফেক্ট করতে পারে প্লান্টকে, হিউম্যানকে। এই যে ইনফেকশন করে কেন, মানে কেউ হিউম্যানকে করবে, কেউ প্লান্টকে, কেউ অ্যানিমেলকে করবে, আবার হিউম্যান দেখা যাবে সব না, কেউ হয়তো হিপোটাসাইটকে ইনফেক্ট করতেছে, কেউ নার্ভ সেলকে করতেছে, স্পেসিফিক। এটা বলা হয় ভাইরাস হ্যাজ স্পেসিফিসিটি ফর দ্য হোস্ট সেল। তাহলে হোস্ট সেলে কি থাকবে? হোস্ট সেল মাস্ট পারমিসিভ এন্ড কম্পিটেবল ইন অর্ডার ফর দ্য ভাইরাস টু এবল টু দ্য এন্টার। তো হোস্ট সেলের পারমিশন থাকতে হবে। তো পারমিশন কিভাবে থাকবে? হোস্ট সেলের গায়ে রিসিপ্টর থাকে,
হোস্টেলের গায়ে রিসিপ্টার থাকতে হবে যে অ্যালাউ করবে যে এই ভাইরাস, এই সব ভাইরাস সব ছেলে এন্ট্রি করবে না। ফর এক্সাম্পল এইচআইভি যদি ইনফেকশন হয়, ও কিন্তু বডির সব সেল ইনফেক্ট করবে না, সে ইনফেক্ট অনলি CD4 হেল্পার টি সেল বিকজ দে হ্যাভ দ্য রিসিপ্টার ফর এইচআইভি। এরকম প্রায় সব ভাইরাসের ক্ষেত্রেই, অল ভাইরাসের ক্ষেত্রেই তাদের ছেলের জন্য একটা পারমিসিভ থাকতে হবে, রিসিপ্টার থাকতে হবে। এটা আগেরগুলি অনেক রেপিটেশন, যাতে এটা কখনো ভুল না হয়। যেহেতু ভাইরাসে সবসময় বললাম RNA DNA থাকে, ভাইরাস contain no enzyme of energy metabolism, thus cannot make ATP. এটা আগে বলেছি যে এটা একটা প্যারাসাইট। এইটা হলো হোস্ট সেলের থেকে এনার্জির উপর ডিপেন্ড করে, বিকজ দে হ্যাভ নো এনজাইম টু প্রডিউস ATP and they have no protein synthesis machinery. এটা প্রোটিন সিনথেসিস করতে পারে না। আচ্ছা, এইটা ডিটেলসে যাব না, এটা যে কোনো জায়গা থেকে যে কোনো বই পাবে, এটা পড়ে নেবে। কারণ অনেক সময় ভাইবার সময় একদম এইভাবে জিজ্ঞেস করে, বলো তো ব্যাকটেরিয়া ভাইরাসের পার্থক্যটা কি। ইটস এ ভেরি কমন কোশ্চেন। তোমরা যারা পরীক্ষা দিবে, ধরো 50% কি তোমাদের পরীক্ষাটা সোজা করে দেওয়ার জন্য, আমরা অনেক সময় এইভাবেই শুরু করি যে পারবে, বলো তো ভাইরাস কাকে বলে, ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য কি। যদি তোমাকে এই কোশ্চেনটা করা হয়, তুমি কিন্তু 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট কিন্তু এটা স্মুথলি পারবে, এবং এটা পারলে তোমার ইমেজটা অনেকখানি ভালো হয়ে যাবে। বোঝা গেল কিনা? জি স্যার। এটা খুবই সোজা একটা কোশ্চেন। আমরা প্রথমে সোজা দিয়ে শুরু করি। এখন যদি এখানে আটকে যাও যে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে পারলে না, তখন কিন্তু তোমাদের সামনের পথটা কঠিন হয়ে যায়। এখানে একটু হেডিং গুলো মনে রাখবে, তাহলে ভালো হবে। যে সাইজটা কেমন, সেল ওয়াল কি, এনার্জি প্রডিউস করতে পারে কিনা, জিনোমটা কি। এরকম মনে হয় যে মানে পারবো, কিন্তু এক সময় দেখবে যে আর মনে হচ্ছে সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই পয়েন্টগুলি মনে রাখলে তখন হবে। যখন সাইজ মনে করবে, ও ভাইরাস তো, ব্যাকটেরিয়া তো বড়, ভাইরাস ছোট, কত যেন 200 মাইক্রোমিটার আর ন্যানোমিটার, একই জিনিস। এখানে আছে মাইক্রোমিটার, ন্যানোমিটার, সেম নিম। সেল ওয়াল ব্যাকটেরিয়া আছে, ভাইরাসের সেল ওয়াল নাই। এনজাইম ফর মেটাবলিজম ওদের আছে, ওদের নাই। জিনোম হলো বোথ RNA DNA, দুটি ব্যাকটেরিয়ার বোথ RNA DNA দুটোই আছে, বাট ভাইরাসে অনলি RNA আর DNA। আচ্ছা, মাইক্রোস্কোপে দেখা যায় কিনা? মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া দেখা যায়, ওটা দেখা যায় না। এখানে দেখাটা আছে EM মানে কি? ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখা যাবে, ইলেকট্রনিক মাইক্রোস্কোপে, নর্মাল নয়। নট সিন বললাম, নট সিন কিসে? কনভেনশনাল মাইক্রোস্কোপে দেখা যাবে না, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যাবে। যদি কালচার করি, দেখো কালচার করলে নর্মাল যে আমরা অর্ডিনারি মাইক্রোস্কোপে যদি আমরা কালচারে যাই, কালচার করলে আমরা যে নর্মাল যে কালচারকে আমরা ইউজ করি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেই কালচারে করা যাবে না। নর্মালি কালচার করা যাবে না, সেল কালচারে করা যাবে। আবার এইটা ইম্পর্টেন্ট। মাল্টিপ্লাই অনেক সময় এটা জিজ্ঞেস করে, মাল্টিপ্লাই কিভাবে, ব্যাকটেরিয়া কিভাবে করে, ভাইরাস কিভাবে করে। ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে বাই বাইনারি ফিশনস, ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে বাই রেপ্লিকেশন। তাহলে দেখো, এটা ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে একটা স্টার দিয়ে রাখো। ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস রিটেনও থাকতে পারে। তোমাদের রিটেন কোশ্চেনে 40% ক্লাস মানে থাকে সোজা, যাতে তার মধ্যে এইটা একটা, এইটা ভালো অ্যান্সার করতে পারলে ভালো মার্ক পাবে। এখন হচ্ছে স্ট্রাকচার, ভাইরালগুলি কিরকম, কতগুলি টার্ম আছে। তোমরা কতগুলি টার্ম পাবে, দেখবে যে ভাইরন, ক্যাপসিড, নিউক্লিওক্যাপসিড, এই টার্মগুলি পাবে। তো এগুলি পড়তে গেলে যাতে কষ্ট না হয়, এটা একটু বুঝে নিতে হবে। এটা কমপ্লিট ভাইরাস পার্টিকেলস কেন বলি? ভাইরন। তার ভাইরন কিছুই না, এটা কমপ্লিট ভাইরাস পার্টিকেলস।
ক্যাপসিড কাকে বলে? প্রোটিন হুইচ কোড দ্য জেনোম। তো ভাইরাল আরএনএ অথবা ডিএনএ থাকে, এই জেনোমকে যে প্রোটিনটা কোড করে তাকে বলি ক্যাপসিড। ক্যাপসিড প্লাস জেনোম এই দুইটা মিলে হলো নিউক্লিওক্যাপসিড। তো মিলে হলো নিউক্লিওক্যাপসিড। এর বাইরেও কিছু কিছু ভাইরাসে এনভেলপ থাকে। তাহলে এটা হলো একটা, যদি জানতে চাও তো পুরোটা একটা কমপ্লিট ভাইরাস পার্টিকেল বলি ভাইরন। তারপরে এটা একটা কোড থাকে, এই যে মাঝখান থেকে নিউক্লিও আরএনএ অথবা ডিএনএ, এটা বাইরে একটা প্রোটিন কোড থাকে, এটা বলি ক্যাপসিড। এই ক্যাপসিড এবং জেনোম দুইটা মিলে নিউক্লিওক্যাপসিড। কিছু কিছু ভাইরাসে থাকবে এনভেলপ, সবগুলোর মধ্যে না। এরকম একটা ছবি এঁকে প্র্যাকটিস করবে, যে কোনো বই থেকে একটা ছবি আঁকবে, এঁকে প্র্যাকটিস করবে। তাহলে এটা যেটা বললাম দেখো, এটা হলো নিউক্লিক অ্যাসিড, মাঝখানে এটা আরএনএ হইতে পারে অথবা ডিএনএ হইতে পারে। আর এই যে এটা হলো ক্যাপসিড, এটা একটা প্রোটিন। আর এই যে বাইরায় এটা হলো এনভেলপ, এটা সবগুলোর মধ্যে থাকবে না, এটা হলো এনভেলপ। আর এখানে কিছু স্পাইক প্রোটিন দেখা যাচ্ছে, এটা থাকতে পারে নাও থাকতে পারে। তো মেইন হলো তিনটা বোঝার জন্য, একটা হলো আরএনএ আর ডিএনএ, দ্যাট মিনস নিউক্লিক অ্যাসিড, আর এটা হলো ক্যাপসিড, দুইটাকে বলি আমরা নিউক্লিওক্যাপসিড, আর এইটা হলো এনভেলপ। তিনটা মিলে আমরা একদম কমপ্লিট বলতে পারি ভাইরন। এইটাকে যদি আমরা এই যে ছবিটা দেখলাম, এইটাকে আমরা যদি নিয়ে আসতে পারি এইভাবে যদি সাজাই আমরা, দেখো নিউক্লিয়াসে থাকবে আরএনএ, সেন্ট্রালি থাকবে আরএনএ আর ডিএনএ প্লাস স্ট্রাকচারাল প্রোটিন। এখানে এনজাইম, নিউক্লিক অ্যাসিড, বাইন্ডিং প্রোটিন থাকতে পারে না থাকতে পারে, এই সবকটা মিলিয়ে বললাম নিউক্লিওক্যাপসিড। এই সবকটা মিলে হলো নিউক্লিও, এবং যদি এনভেলপ না থাকে তাহলে নেকেড ভাইরাস। যদি এখানে শেষ হয়ে যায়, আবার দেখো আরএনএ ডিএনএ এটা কভার থাকবে তোমার স্ট্রাকচারাল প্রোটিন দিয়ে। যদি এনভেলপ না থাকে তাহলে আমরা বলি নেকেড ভাইরাস। নেকেড ভাইরাস যদি তুমি গ্লাইকোপ্রোটিন কভার থাকে সেটা বলি আমরা এনভেলপ ভাইরাস। আগের ছবিটার একটু আগ পর্যন্ত যাই, যদি এইটা না থাকতো অনেক ভাইরাসে এটা থাকবে না, যে হলুদ, এটা না থাকলে বলবো আমরা নেকেড ভাইরাস, আর যদি এনভেলপ থাকে সেটা বলবো এনভেলপ ভাইরাস। এখানে আবার আরেকটু আমরা সামনে যাই, যে আগে কি বললাম যে ভাইরাস অনলি ডিএনএ আর আরএনএ। এরপর দেখো একটু আগাই, যে ডিএনএ থাকে দে মে বি সিঙ্গেল স্ট্র্যান্ড অর ডাবল স্ট্র্যান্ড। আবার দেখো দে আর লিনিয়ার অর সার্কুলার, সেগমেন্টেড অর নন সেগমেন্টেড। তাহলে দেখো এইটার পরে আরেকটু জানা আছে, যেমন যখন বললাম যে ইটস কন্টেন আরএনএ আর ডিএনএ নিউক্লিক অ্যাসিড, এরপরে আবার সেটা কিভাবে থাকবে, সেটা মেবি সিঙ্গেল স্ট্র্যান্ড অর ডাবল স্ট্র্যান্ড, আইদার লিনিয়ার অর সার্কুলার, সেগমেন্টেড অর নন সেগমেন্টেড। এটা হলো পরের স্টেজে। আরএনএ ডিএনএ বললে তারপর বললে যেগুলো কিভাবে থাকে, আরএনএ ডিএনএ কি কি ফর্মে থাকে, অ্যান্সারটা হবে মেবি সিঙ্গেল স্ট্র্যান্ড অর ডাবল স্ট্র্যান্ড, আইদার লিনিয়ার অর সার্কুলার, সেগমেন্টেড অর নন সেগমেন্টেড। এইটা আমরা ইন্ডিভিজুয়াল ভাইরাস যখন পড়বো তখন একটু একটু আসবে, তোমাদের অত জানতে হবে না, শুধু এটা একটু জানলেই হবে। এটা একটু ছবিটা দেখে, সার্কুলার দেখো নিউক্লিক অ্যাসিড সার্কুলার, এটা হলো লিনিয়ার, এটা হলো সেগমেন্টেড। দেখো দেখুন সিঙ্গেল সার্কুলার, এটা হলো সিঙ্গেল লিনিয়ার, এটা হলো সেগমেন্টেড।
এই জায়গাটা তোমাদের একটু নিজের থেকে সময় নিয়ে বুঝে বুঝে পড়তে হবে। ক্যাপসিড, ক্যাপসিডটা কি? হ্যাঁ সুমন আসবো। হ্যাঁ এই ধরো দুইটা আর একটা। ক্যাপসিড, ক্যাপসিড হলো ওই যে নিউক্লিক অ্যাসিডের আউটসাইডে যে কোডটা, সেটা ক্যাপসিড। এটা যদি অন্যভাবে সুন্দর করে বলি, প্রোটিন কোড সারাউন্ডিং দ্য ক্যাপসিড। এই ক্যাপসিড গুলি আবার অনেকগুলি ছোট ছোট কম্পোনেন্ট তৈরি, মানে ক্যাপসুমিয়ার। আবার একটু খেয়াল করো, ক্যাপসিডটা হলো টোটাল যে কাভারিং থাকে নিউক্লিক অ্যাসিডের, সেটাগুলি ক্যাপসিড। ক্যাপসিড গুলি আবার ছোট ছোট কম্পোনেন্ট তৈরি। ক্যাপসিড কম্পোস্ট অফ নিউমারাস রিপিটেটিং সাবইউনিট। আর দুইটা একসাথে মিলিয়ে আমরা বলি নিউক্লিক ক্যাপসিড। ক্যাপসিড প্লাস নিউক্লিয়াস দুইটা মিলিয়ে আমরা বললাম নিউক্লিক ক্যাপসিড। এই টার্মগুলি একটু পড়ার সময় বুঝে বুঝে পড়বে, এগুলি লাগবে, বেসিক। ক্যাপসিড, ক্যাপসুমিয়ার, নিউক্লিক ক্যাপসিড। এটা তো এই দেখো, এটা হলো একটা ক্যাপসিড। এই ছোট ছোট এই যে বলগুলি, এটা ক্যাপসুমিয়ার। যেটা একটা ভাইরাসকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখবো এরকম দেখা যাবে। এই যে ছোট ছোট ছোট, এটা হলো ক্যাপসুমিয়ার, এই সাবইউনিট। এই সবগুলা মিলে এটা করছে ক্যাপসিড, আর এর ভিতরে আছে নিউক্লিক অ্যাসিড। এই জায়গাটা একটু তোমাদের আর একটু কষ্ট হবে, যে এই যে বললাম যে অ্যারেঞ্জমেন্ট, এই যে ক্যাপসুমিয়ারটা কিভাবে অ্যারেঞ্জ থাকে। এটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ভাইরাল দুই ভাবে থাকে, টাইকোসাহেড্রাল এন্ড হেলিক্যাল। Viral nucleic acid have two forms of symmetry, geometric term, icosaedral and helical. এইটা হলো icosaedral। 20 ফেজ, দেখো কি সুন্দর। 20 প্লেন থাকে, 20 প্লেনস, 20 ট্রায়াঙ্গুলার প্লেনস থাকে, 12 ভার্টিকালস লাগবে না। icosaedral বুঝবে এটা একটা 20 প্লেনস। টোটাল ভাইরাস দুইভাবে থাকে, হয় এইভাবে থাকবে অথবা এই দেখো, এটা একদম মানে বিশ্বকাপের ফুটবলের মতো icosaedral, অথবা হেলিক্যালি থাকবে, এই যে প্যাচানো এইভাবে থাকবে। দুইটা ফর্মে থাকতে পারে। সব ভাইরাসকে যদি মরফোলজিক্যালি হয় হেলিক্যাল থাকবে অথবা ইকোসাইডাল থাকবে। আচ্ছা, আজকে আমরা এই প্রোটিনটা দিয়ে শেষ করব, তোমাদের ঠিক 10:50 ছেড়ে দিব। ভাইরাল প্রোটিন, ভাইরাসের প্রোটিন কোথায় কোথায় থাকে? একটা থাকে ক্যাপসিডে আর একটা থাকে এনভেলাপে। ক্যাপসিডে থাকতেছে, এনভেলাপে থাকতেছে। ফাংশন কি? protect the viral genome against the infective inactivation by nucleases. ক্যাপসিডে যে প্রোটিনটা থাকে তার কাজ হলো যে নিউক্লিয়াস থাকে, তার থেকে যাতে ভাইরাস জিনোমটা ডিস্ট্রয় না হয়ে যায়, ওর কাজ। আর একটা হলো মিডিয়েট অ্যাটাচমেন্ট টু দ্য ভাইরাস টু দ্য স্পেসিফিক রিসেপ্টর অফ দ্য হোস্ট সেল। তাহলে দেখো, প্রোটিনের প্রথম হলো প্রোটেক্ট দেওয়া, নেক্সট হলো অ্যাটাচমেন্ট। যদি ইনফেকশন করতে যায় তাকে তো কোনো না কোনো সেলকে ইনফেক্ট করতে হবে, করতে গেলে তাকে কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে। এই বাইন্ডটা কি করবে? বাইন্ড দিস প্রোটিন, ভাইরাস যে প্রোটিন থাকে এটা বাইন্ড করবে and facilitate the transfer of the viral nucleic acid on the host cell to another. আর একটা হলো যে যে ভাইরাস প্রোটিনগুলি, এটা তো অ্যান্টিজেন, তো প্রোটিনস আর অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনিসিটি মানে কি? এর এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, এক এক ভাইরাসের এগেইনস্টে এক ধরনের অ্যান্টিবডি ডেভেলপ করবে। ভাইরাস প্রোটিনগুলি আর অ্যান্টিজেন। সো আমরা ডায়াগনোসিস ক্ষেত্রে, ল্যাব ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা এগুলি ইউজ করি, এর অ্যান্টিবডি ইউজ করি। এটা আমরা সামনে দেখবো যে আমরা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, বিভিন্ন ভাইরাস যখন ডায়াগনোসিস করি আমরা, তখন অ্যান্টিবডি দেখি স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে। এখানে কিছু কিছু ভাইরাস আছে
they produce super antigen. যেমন ইমিউনোলজি তো ইমিউনোলজি ক্লাস হয়েছে না? জি স্যার। সুপার অ্যান্টিজেন কি? What is super antigen? এটা নিচে লেখা আছে, এটার মধ্যে লেখা আছে দেখো, নট প্রসেস, এটা বুঝতে হবে, নট প্রসেস বাই দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেন গুলি টি সেল কে অ্যাক্টিভেট করতে পারে উইদাউট দ্য প্রসেসিং অফ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তোমরা জানো যখন অ্যান্টিজেন একটা শরীরে ঢুকে এনগালফ বাই দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে কি, যেগুলো ম্যাক্রোফেজ যাতে MHC2 থাকে, এটা প্রসেস করে তারপর তারা হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। বাট সুপার অ্যান্টিজেন প্রেজেন্ট করার পরে তোমার হেল্পার টি সেলগুলি অ্যাক্টিভেট হয়। বাট সুপার কিছু কিছু আছে যে ভাইরাস প্রোটিন আছে যে একটা সুপার অ্যান্টিজেন, দে ক্যান অ্যাক্টিভেট হেল্পার টি সেল উইদাউট দ্য হেল্প অফ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বোঝা গেল কিনা? এই যেগুলো বললাম, দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ভাইরাল প্রোটিন। তোমাকে আলাদাভাবে জিজ্ঞেস করতে ভাইবার সময় যে হোয়াট আর দ্য ফাংশন অফ ভাইরাল প্রোটিন, এবং ভাইরাল প্রোটিন কোথায় কোথায় থাকে। আচ্ছা, এখানেই শেষ করি, ভাইরাল প্রোটিনে শেষ করি। নেক্সট ক্লাস থেকে আমরা ভাইরাল এনজাইম থেকে শুরু করবো। তোমার একটু আমরা একটু স্ট্রাকচারটা স্লোলি আগাবো, 3টা ক্লাস নিব, 3টা তো 4টা ক্লাস নিব। নেক্সট ক্লাসে আমরা ভাইরাস এনজাইম থেকে পড়বো। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা না পারলে পরবর্তী সময় ভাইরাস একটু সমস্যা হবে, এটা একটু কষ্ট করে পড়ে নেবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর ওই তোমাদের এখন 36 জন আছো। জি স্যার। তুমি বাকিটা একটা পাঠিয়ে দিও। ওকে স্যার।